নমস্কার, কেমন আছেন সবাই? দ্য প্রেত স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দ্য প্রেত স্টোরি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কারোর জীবনে ঘটে যাওয়া বা কোনো পরিজনের কাছ থেকে শোনা ভৌতিক ঘটনা বা গল্পকে বাস্তবে আমরা সবার সামনে তুলে ধরি। গল্পগুলি আপনারা বিশ্বাস করবেন কি করবেন না তা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দ্য প্রেত স্টোরি কখনও কাউকে বিশ্বাস করার জন্য জোর করে না, তবে গল্পগুলি মনোরঞ্জনের ছলে শ্রবণ করাই হবে বুদ্ধিমানের কাজ। নমস্কার, আমি দীপু, আর আপনারা শুনছেন দ্য প্রেত স্টোরি এর সম্পূর্ণ নতুন এবং ফার্স্ট এপিসোড। আপনারা চাইলে আপনাদের অভিজ্ঞতায় হওয়া ঘটনা বা আপনাদের পরিজনের কাছ থেকে শোনা ঘটনা আমাকে শেয়ার করতে পারেন। আপনাদের ঘটনার ঠিক সময়ে সবার সামনে আমি গল্প আকারে সাজিয়ে ধরব। আপনাদের শ্রোতাদের কাছে একটি বিশেষ নিবেদন রইল যে আপনারা যে ঘটনাটি পাঠাবেন তা যেন আগে কোনো প্ল্যাটফর্মে শোনানো না হয়। ঘটনা পাঠাতে মেল করুন thepretstory@231gmail.com-এ ও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দ্য প্রেত স্টোরি এর ইনবক্সে পাঠিয়ে দিন। ডেসক্রিপশানে দুটির লিঙ্ক দেওয়া থাকবে। শুরু করছি আজকের আমার ফার্স্ট এপিসোড। আজকের এপিসোডে থাকছে মোট দুটি সত্য ঘটনা বা গল্প। আপনারা যেটা মনে করবেন সেটাই। ঘটনাগুলি একটু ছোট হয়ে যাওয়ার কারণে আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ করব যে আপনারা ঘটনাগুলি একটু মনোরঞ্জন এবং গল্পের ছলে উপভোগ করবেন। বিশ্বাস করবেন কি না করবেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার। বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এপিসোডটা শুরু করি। দ্য প্রেত স্টোরি। ঘটনাটি আমার মার মুখেই শোনা। আমার মার বয়স তখন ধরুন 4 বছর কি 5 বছর কি আরেকটু বেশি হবে। তার আগে বলে রাখি আমার মামার বাড়ির সম্পর্কে। আমার দাদুর মোট 7 জন ছেলে মেয়ে। আমার বড় মাসি, বড় মামা, ছোটো মাসি, সেজো মাসি, সানো মাসি, আমার মা আর ছোটো মামা রয়েছে। তো একটাই কুঁড়ে ঘর ছিল ঠিক উঠানের মাঝখানে। বলতে গেলে তখনকার সময় তো সবাই অতটা বড় লোক ছিল না, খুবই গরিব ছিল। দাদু মাঠে কাজ করত এবং যা উপার্জন করত তাই দিয়েই সংসার চালাতো। তো দাদুদের ঘরটি ছিল খড় দিয়ে ছাওয়া, একটি ছোট্ট 1 কামরার কুঁড়ে ঘর। সামনে একটি দালান রয়েছিল। তো যথারীতি শীতকালের সময়, গ্রামের শীতকাল মানে আপনারা বুঝতে পারছেন কতটা হাড় হিম করা ঠান্ডা হবে। তো রাত্রেবেলা তখন, হ্যাঁ, আরও একটা কথা আপনাদের বলে রাখি, তখন দাদুরা এতটাই গরিব ছিল যে দাদুদের কাছে গায়ে দেওয়ার মতো কম্বল বা কাঁথা সঠিক পরিমাণে ছিল না। উপরন্তু ছেলে মেয়ে বেশি, সবার পর্যাপ্ত পরিমাণে কাঁথা বা কম্বল যাই বলুন দরকার ছিল, কিন্তু সেটাও দাদুদের কাছে ছিল না। আমার দিদিমা ছিলেন একজন রোগী, ওনার প্রায় সময় শরীর খারাপ করতো। তো একদিন রাত্রেবেলা তখন বোধহয় 10টা বাজে, আমার মার মুখেই শোনা গল্পটি। 10টার সময় মারা খেয়ে দিয়ে শুয়ে পড়ে। পূর্ণিমার রাত ছিল বলে রাখি আগে থেকে। তো মারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পর ঠান্ডার রাত, যথারীতি ঘুম এসে যায়, ঘুমিয়ে পড়ে সবাই। আমার মা, দাদু এবং বড় মামা 3 জনে দালানে শুয়েছিলেন। ও দালানটা পুরো 4 সাইড খোলা। 4 সাইড খোলা থাকার কারণে দাদু সেই খোলা জায়গাগুলোতে কাপড়, একদম দিদিমার যে পাতলা কাপড় ছিল সেই পাতলা কাপড় দিয়ে পুরো দেওয়ার মানে দালানটা কভার আপ করে দেয় আর কি। তো যাতে না ঠান্ডাটা ঢুকতে পারে অতটা। কি করবে, কিছু তো নেই, যা কাছে পাই তাই যথেষ্ট। তো দাদুদের ধান চালের কারবার ছিল বলতে মাঠে ধান করতো, ধান চাষ করতো, তাই দিয়ে সংসার চলতো। তার জন্য কিছু চটের বস্তাও ছিল দাদুদের কাছে। তো যথারীতি দাদুরা কম্বল বা কাঁথা না থাকার কারণে সেই চটের বস্তা গায়ে দিয়েই শুয়ে পড়ে। আমার মাও সেম একই। আর ঘরের ভেতরে আমার দিদিমা, মেজো মাসি, সানো মাসি, ছোটো মামা, ছোটো মাসি এরা সব শুয়ে পড়ে। হ্যাঁ, বড়ো মাসিও ছিল। সবাই মিলে একসাথে শুয়ে পড়ে। তো
আরেকটা কথা বলে রাখি আপনাদের, আমার মার যে পিসি ছিলেন, পিসিমা, তিনি ছোটোবেলায় একটি রোগের কারণে মারা গিয়েছিলেন। কী রোগ ঠিক বলতে পারবো না, আমার মারও জানা নেই, বলতে পারেননি। তো মারা যাওয়ার পরে তার ভালো করে সৎকার করা হয়নি অ্যাট ফার্স্ট। আর আমার মামার বাড়ির ঠিক পেছনেই, একদম উঠানের পেছনেই রয়েছে বাঁশবাগান, আর তার ডান সাইডে রয়েছে দুটো নারকেল গাছ ও একটা তাল গাছ। আর তার সামনে আমার দাদুর ভাইদের বাড়ি, মাঝখানে একটি গলি মতো রয়েছে। তো রাত্রেবেলা মারা সবাই যথারীতি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার তখন ধরুন রাত 1টা বাজে, 1টা কি 1:30 মতো বাজে। মা টয়লেট পেয়েছে বলে ঘুমটা ভেঙে যায়। এবারে মা দাদুকে ডাকাডাকি করে, দাদু একদম গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল, মার ডাকাডাকিতে শুনতেও পায়নি। তো মা এবারে উঠান থেকে পেরিয়ে পাশে একদম নালা ছিল, তখন বাথরুমটা অতটাও ছিল না, তো সেই নালাতে টয়লেট করতে যাবে বলে উঠেছিল আর কি। যে দালানের যে 4 সাইডে শাড়ি ঘেরা ছিল না, শাড়িটা যখন ওপরে তুলে যখন উঠানের দিকে দেখলো যে নারকেল গাছ, যে বললাম না দুটো নারকেল গাছ রয়েছে, সেই নারকেল গাছের গোড়ায় একটি বাচ্চা মেয়ে বসে খেলা করছে। তখন রাত 1:30 বাজে, আপনারা ভাবতে পারছেন, রাত 1:30 বাজে, তখন একটা বাচ্চা মেয়ে সেই নারকেল গাছের গোড়ায় বসে খেলা করছে। মা ঘুম ঘুম চোখে বুঝতে পারেনি অ্যাট ফার্স্ট। মা প্রথমে ভেবেছিল তো চোখের ভুল, ভালো করে চোখে জল দিয়ে একবার, যেই আবার ফের আরেকবার উঠানের দিকে তাকায়, তখন দেখে নারকেল গাছের সাইড থেকে যে বাচ্চাটি বসে খেলছিল, সেই বাচ্চাটি হামাগুড়ি দিয়ে ঠিক উঠানের মিডিল পোর্শনে এসে বসে। একদম আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে ঠিক উঠানের মিডিল পোর্শনে এসে বসে। তো এবারে মা সেটা দেখে অতিরিক্ত ভয় পেয়ে যায়, এতটাই ভয় পেয়ে যায় যে মুখ দিয়ে একটা সাড়া বেরোয় না। তারপরে মা দাদুকে ডাকতে যাবে, সেই সময় দেখে বাচ্চাটি মার কাছে আস্তে আস্তে ধীরে এগিয়ে আসছে, আস্তে 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 ঠিক একদম মার কাছাকাছি এসে গেছে। সেই সময় মা এতটাই ভয় পেয়ে যায় যে আর নিজেকে কন্ট্রোলে রাখতে না পেরে চেঁচিয়ে কেঁদে ওঠে মা মা বলে। এবং মার সেই কান্না শুনে দিদিমা ছিল ঘরে, মামা, মাসি, দাদু, যারা সবাই ছিল, দাদুরা বারান্দায় শুয়েছিল, দিদিমা, মামা, মাসি যারা ছিল ঘরের ভেতরে সবাই উঠে আসে, এমনকি পাশের বাড়ির দাদুর ভাইরা তারাও পর্যন্ত উঠে আসে মার কান্না শুনে। তো মা কেন কাঁদছে সেটা দাদু জিজ্ঞাসা করায় মা যথারীতি বলল যে এরকম এরকম ব্যাপার, নারকেল গাছের গোড়ায় বসেছিল, আস্তে আস্তে এগিয়ে এসে উঠানে গিয়ে বসলো, তারপরে উঠান থেকে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছিল। কিন্তু যখন দাদুরা উঠানে গিয়ে দেখে উঠান পুরো ফাঁকা, আর জ্যোৎস্না রাত, একদম পরিষ্কার দেখাচ্ছে উঠানে কেউ নেই, পুরো ফাঁকা ছিল উঠান। তো তারপরে যথারীতি মাকে আস্তে আস্তে শান্ত করানো হয়, তারপরে মাকে দিদিমার সাথে ঘরে নিয়ে ঘুমানো হয়। সেদিন রাতটা কোনো মতে কাটে। সকালবেলা মাকে নিয়ে যাওয়া হয় একদম পাশেই একজন ভর হয় আর কি, আমাদের ওই আপনাদের ভাষায় কী বলে জানি না, আমাদের এখানে ভর হয়। তো মা কালীর ভর হয়, সেখানে নিয়ে যেতে বলে যে ওটা মায়ের ছোটোবেলায় যে পিসি মারা গিয়েছিল অপঘাতে, তিনি, তার সৎকার ঠিকমতো হয়নি বলে তাই উনি নারকেল গাছ আর ওই তাল গাছের গোড়াতেই রয়ে গিয়েছেন। তো ওনাকে এখন আপাতত তাড়ানো যাবে না, উনি থাকবেন, যখন ওনার ইচ্ছা হবে উনি নিজে থেকেই চলে যাবেন, কারোর উনি ক্ষতি করবেন না, এটুখানি আশ্বাস দেওয়ার পরে দাদুরা চুপ হয়ে যায়, আর কাউকে কিছু বলে না।
আমার মামার বাড়িরই, আপনাকে যেমন বললাম ইন্ট্রোতে, মামার বাড়ির ঘটনা বলতে এটা আমার মামা দাদুর সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। মানে যারা দেখেছেন নিজের চোখে তারাও আজকে আমি মামার বাড়ি গেলে তাদেরকে জিজ্ঞাসা করলে তারাও আমাকে বলে যে হ্যাঁ এটা সত্য ঘটনা, তো দাদুর সাথে হয়েছে। আমার দাদুর সাথে এরকম অনেক ঘটনাই ঘটেছে যেগুলো আপনাদের পরের এপিসোডে আরও পরে পরে বলতে থাকবো, শুনবেন এবং শুনে বলবেন যে ভালো লেগেছে কি না। বিশ্বাস করবেন করবেন না সেটা আপনাদের ব্যাপার। তো হচ্ছে যে মেন আসল কথা হচ্ছে যে পঞ্চানন্দ ঠাকুরের নিয়ে ঘটনা আমার দাদুর সাথে ঘটেছে। না কাহিনিটা বলবো না যে খুব একটা ভালো বা খুব রোমাঞ্চকর টাইপের, এরকম কিছু বলবো না। একটু মজার মতোই দেখতে পারেন, মজা ছলেই দেখতে পারেন আর কি, একটু হাস্যকর ব্যাপারটা, বাট তাও তো পঞ্চানন্দ ঠাকুর তো সিরিয়াস ব্যাপার থাকতেই হবে। শুরু করছি। আগেরটা ছিল শীতকাল, এবারে দাদুর যে ঘটনাটি ঘটেছিল গ্রীষ্মকালে, গ্রামে গঞ্জের ব্যাপার। গ্রীষ্মকাল তখন আমার দাদুর সময় তো অত কারেন্ট ছিল না। তখন আমার দাদুর বয়স কীরকম, ধরুন 30 কি 40 আন্ডার এরকম হবে, 30 থেকে 40-এর মাঝে। তো দাদু যথারীতি আমাদের মামার বাড়ির সামনে, একদম মামার বাড়ির একদম সামনে ওখানে একটা পঞ্চানন্দ মন্দির আছে, মন্দির না ঠিক থান, পঞ্চানন্দ ও মা শীতলার থান। মা শীতলা পঞ্চানন্দ সেখানে প্রতিষ্ঠা করা আছে, প্রতি বছরই ধুমধাম করে পুজো হয়, সামনে থান আছে। এই পঞ্চানন্দ ঠাকুর নিয়ে আরেকটা কাহিনী আছে, আপনাদেরকে পরের এপিসোডে বলবো। তো এখন এটা শুনুন। আমার দাদু, এখন গরমকাল তো ইলেকট্রিক ছিল না তখন, তা কুঁড়ে ঘর, আপনাদের বললাম যে কুঁড়ে ঘর ছিল মামার বাড়িতে, মামার দাদুদের কুঁড়ে ঘর ছিল, আর ইলেকট্রিকও ছিল না সেই সময়। দাদু সেই মন্দিরের বা থানের ওপরে গিয়ে শুয়ে পড়ল। সেখানে গরমকালে শুয়েছিল একটা গামছা পেতে, থানেতে গামছা পেতে আর শুয়ে পড়েছিল। আর একটা টিমটিমে জ্বলছিল আর কি, থান তো একটা টিমটিমে জ্বলছিল। দাদু গরমকালে একটু পুরো হাওয়া দিচ্ছিল, সেই সময় দাদু ঘুমিয়ে পড়েছিল। রাত তখন ধরুন 12টা হবে। হঠাৎ দাদুর ঘুমটা আচমকা ভেঙে যায়, চারদিকে একটু থমথমের মতো ভাব এসে যায় না, আর দাদুর ঘুমটা ভেঙে যায়। আর ওখানে এক লোকমুখে কথিত আছে যে পঞ্চানন্দ ঠাকুর রোজ ওই থান থেকে থানেই জাগ্রত হন, ও ঠিক রাত 12টার সময় পঞ্চানন্দ ঠাকুরের সামনেই একটা পুকুর আছে, সেই পুকুরে উনি রোজ স্নান করেন ঠিক রাত 12টার সময়। একদম থান থেকে নামার মুখে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে নেমে সামনে পুকুর, সেই পুকুরে স্নান করেন। তো দাদু ঠিক সেই রাস্তার একদম সামনে রাস্তা গার্ড করে শুয়েছিল আর কি। আপনারা জানেন পঞ্চানন্দ ঠাকুর একটু রাগী টাইপের দেখতে হয়, কিন্তু জানি না কীরকম, আমি তো আজ পর্যন্ত দেখিনি, কিন্তু বিশ্বাস আছে যথেষ্ট। তো দাদু এরকম রাস্তা গার্ড করে শুয়েছিল। ঠিক ধরুন ওই রাত 1টা কি 1:30, না রাত 1টা 1:30 নয়, তখন রাত 12:30 বাজে। দাদু 12টার সময় ঘুম ভেঙে যায় থমথমে ভাবের কারণে, হাওয়া দিচ্ছিল না, গরম। তার কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়েন। রাত 12:30টার সময় হঠাৎ দাদুর পেছনে বলতে কোমরে সজোরে কে লাথি মারে, সজোরে, এত জোরে লাথি মারে যে দাদু বাবা গো মাগো বলে চিৎকার করে ওঠে। এবারে দাদু ঘুমের ঘরে হঠাৎ দেখে পঞ্চানন্দ ঠাকুর যিনি বলছেন, আমার চান করতে যাওয়ার যে সামনে রাস্তা আছে তুই সেখানে কেন গার্ড করে শুয়ে আছিস, এরকম দাদুকে বলছেন। তো দাদু সেই সময় তৎক্ষণাৎ বাবা গো মাগো বলে ছুটে বাড়িতে চলে আসেন। আর আপনারা বললে বিশ্বাস করবেন না, পরের দিন সত্যি সকালবেলা দাদুর পুরো কোমর ফুলে একদম বালিশ হয়ে যায় আর কি, একদম কোমরটা পুরো ফুলে বালিশ হয়ে যায়। এটা আমার নিজের দাদুর মুখে শোনা, আমার দাদুর মুখেই শোনা আছে। আমি গেলে মাঝে মাঝে দাদুকে জিজ্ঞাসা করলে সত্যতা যাচাই করার জন্য, দাদু বলে যে হ্যাঁ এটা সত্য ঘটনা আর কি। তো দাদুর কোমর ওরকম ফুলে যায়,
সেদিনকে মামারা ডাক্তারখানায় নিয়ে যায় দাদুকে। মামারা তখন বড় মামা একটু বড় ছিল, বড় মামা আর দিদিমা মিলে দাদুকে ডাক্তারখানায় নিয়ে যায়। ডাক্তার দেখায়, ওষুধ দেয়, আস্তে আস্তে দাদু সেই ব্যথাটা কমে যায়। আর দাদু তারপর থেকে আর সেই থানেতে শোয়ার আর কোনোদিন নাম করেননি। রাত্রেবেলা, দিনের বেলাটা আলাদা ব্যাপার, রাত্রেবেলা আর কখনো শোয়ার নাম করেননি। তো এই হলো পঞ্চানন্দ ঠাকুরের একটি ঘটনা, যেটা আমার দাদুর সাথে ঘটে যাওয়া। এবারে এটাও বিশ্বাস করবেন কি না করবেন